নীতিমালা থেকে 2025 সালের যে নীতিমালা, এই নীতিমালা থেকে খুব গুরুত্বপূর্ণ আমরা কিছু কোশ্চেন সমাধান করব, যেগুলো আপনাকে অবশ্যই ভাইভাতে আপনাকে ধরতে পারে। তো চলুন তাহলে শুরু করি। যে আমরা দেখেন এমপিও নীতিমালা অনুযায়ী 25 অনুযায়ী সহকারী শিক্ষক পদের এন্ট্রি লেভেলের বেতন গ্রেড কত? ঠিক আছে, এমপিও নীতিমালা 25 অনুযায়ী সহকারী শিক্ষকদের এন্ট্রি লেভেলের বেতন কত? তাহলে উত্তর হবে কত? 11তম গ্রেড। ঠিক আছে, এখানে যদি একটু ব্যাখ্যা সহ পড়বেন, ব্যাখ্যা সহ পড়লে এখানে আরও কিছু প্রশ্ন পাওয়া যায়। তাহলে নীতিমালার জনবল কাঠামো অনুযায়ী সরাসরি নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক বিএড বিহীন 11 গ্রেড এবং বিএড সম্পন্ন করলে 10ম গ্রেড। তাহলে আমরা এফপিএ নীতিমালা 2025 অনুযায়ী সহকারী শিক্ষক পদে এন্ট্রি লেভেলের গ্রেড পেলাম দুইটি, একটি হলো 11 গ্রেড এবং 10ম গ্রেড। বিএড সম্পন্নকারী 10ম গ্রেড এবং বিএড বিহীন হলো 11 গ্রেড। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষক পদটি পেতে কত বছর সন্তোষজনক চাকরির প্রয়োজন? উত্তর 10 বছর। উত্তর কত বছর? 10 বছর। এমপিভুক্ত সিনিয়র শিক্ষক পদটি পেতে আমাদের 10 বছর চাকরির প্রয়োজন হয়। এমপিভুক্ত শিক্ষকদের বাৎসরিক ইন্ডিভিজুয়াল মূল বেতন কত শতাংশ? মূল বেতন হলো 5%। অর্থাৎ 2015 সালের স্কেল ও বর্তমান নীতিমালা অনুযায়ী প্রতি বছর 1 জুলাই 5% হারে ইনক্রিমেন্ট যোগ হয়। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রদর্শক পদের বেতন গ্রেড কত? উত্তর 10ম গ্রেড। ল্যাবরেটরিতে কর্মরত প্রদর্শকরা 10ম গ্রেড বেতন পান, যা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার সমমান স্কেল। অর্থাৎ এটা হলো কি কলেজ লেভেলের যে প্রদর্শক, এই প্রদর্শক পদটি হলো 10ম গ্রেড। এমপিও নীতিমালায় কাম্য শিক্ষার্থী বলতে কী বোঝায়? এমপিভুক্তির জন্য সরকার নির্ধারিত ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা। এটা হলো নীতিমালা কাম্য শিক্ষার্থী বলতে এমপিও নীতিমালার মানে সর্বনিম্ন যে নির্ধারিত ন্যূনতম যে শিক্ষার্থী থাকা লাগে, সেই শিক্ষার্থী থাকলে সেটাকে বলে কি? কাম্য শিক্ষার্থী। তাহলে প্রতিটি স্তরে যেমন দাখিল বা মাধ্যমিক এমপিও ধরে রাখতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকা বাধ্যতামূলক। তাহলে আপনার যে প্রতিষ্ঠানে যদি আপনার কাম্য শিক্ষার্থী না থাকে, তাহলে আপনার এমপিও বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠানের এমপিও বন্ধ হয়ে যেতে পারে। মফস্বল এলাকার একটি বিদ্যালয়ে এমপিওভুক্তির জন্য ন্যূনতম ফাঁসের হার কত হতে হবে? মফস্বল এলাকা হলো যেটা হলো আপনার একবারে গ্রাম লেভেল ধরি আর কি। তাহলে 70%। কত পার্সেন্ট? 70%। 25 সালের নীতিমালা অনুযায়ী 70% এবং শহরে 75% ফাঁসের হার থাকতে হবে। তাহলে মফস্বল এলাকায় 70% এবং শহর এলাকায় 75% থাকতে হবে। প্রতিষ্ঠানের রিজার্ভ ফান্ড বা সংরক্ষিত তহবিল কোন ব্যাংকে রাখা বাধ্যতামূলক? রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে, যেমন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রতিষ্ঠানের স্থায়ী আমানত রাখতে হয়। এমপিভুক্তির আবেদনের জন্য কোন ডিজিটাল পোর্টালটি ব্যবহার করা হয়? ইএমআইএস শব্দের অর্থ কি? এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ মাওসী অধিদপ্তরের ইএমআইএস সেলের মাধ্যমে অনলাইনে এমপিও আবেদন সম্পন্ন হয়। কত বছর বয়সে একজন এমপিওভুক্ত শিক্ষক বাধ্যতামূলক অবসরে যান? উত্তর 60 বছর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী অবসরের বয়স হলো 60 বছর। সহকারী প্রধান শিক্ষক হওয়ার জন্য সহকারী শিক্ষক হিসেবে ন্যূনতম কত বছর অভিজ্ঞতার প্রয়োজন? ন্যূনতম 18 বছর। যেটা বিএনপি সরকার এসে 18 বছর করেছে, তবে তার পূর্বে ছিল কত বছর? 10 বছর। বর্তমানে কাউন্ট হবে কত বছর? 18 বছর। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকা আবশ্যক? 25 জন। ন্যূনতম 25 জন শিক্ষার্থী থাকা আবশ্যক। এমপিভুক্তির শর্ত হিসেবে মফস্বল এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ন্যূনতম ফাঁসের হার কত নির্ধারণ করা হয়েছে? ন্যূনতম ফাঁসের হার 70% করা হয়েছে। নীতিমালার পরিশিষ্ট গ অনুযায়ী মফস্বল এলাকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে 70%। আমরা যেটা পূর্বে একবার পড়েছি সেটা দ্বিতীয়বার রিপিট হয়েছে, এই জন্য দুঃখিত। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক পদটি নতুন নীতিমালায় কি জারি করা হয়েছে? উত্তর এটি বিলুপ্ত করা হয়েছে। তাহলে এমপিও নীতিমালা 2025-এ জ্যেষ্ঠ প্রভাষক পদটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে আগের মতো প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে
পদোন্নতির সুযোগ ফিরিয়ে আনা হয়েছে। সহকারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে কোন পদে নিয়োগ পাওয়া যাবে? এটা হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া যাবে। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী মফস্বল এলাকা বলতে কি বোঝায়? অর্থাৎ আপনাকে যদি জিজ্ঞেস করে যে মফস্বল এলাকা বলতে আপনি কি বুঝেন, তাহলে দেখেন জেলা সদরের পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকা, জেলা সদরের পৌরসভা ব্যতীত অন্যান্য এলাকা হলো কি মফস্বল এলাকা। 4.16 অনুচ্ছেদ অনুযায়ী সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌর এলাকা ব্যতীত অন্যান্য সকল এলাকাকে মফস্বল এলাকা হিসেবে গণ্য করা হয়। মাধ্যমিক স্তরে এমপিভুক্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা কত হতে হবে? ন্যূনতম 25 জন হতে হবে। ন্যূনতম 25 জন হতে হবে। নীতিমালার সাম্প্রতিক সংশোধন অনুযায়ী মাধ্যমিক স্তরে কাম্য শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম 25 জন নির্ধারণ করা হয়েছে। এটি হলো এর আগে পূর্বে 30 ছিল, যেটা অসম্ভবত 25 করা হয়েছে। ইএফটি এর পূর্ণরূপ কি, যা এমপিও নীতিমালার বেতন প্রদানের মাধ্যমে হিসেবে উল্লেখ আছে? ইএফটি এর পূর্ণরূপ কি? তাহলে ইএফটি এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান বলতে কাকে বোঝায়? প্রতিষ্ঠান প্রদান হলো কি প্রধান শিক্ষক। 4.11 অনুচ্ছেদে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হলে কে প্রধান শিক্ষক। মফস্বল এলাকায় মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ খোলার জন্য ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকতে হবে? ন্যূনতম 30 জন শিক্ষার্থী থাকতে হবে। মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগ খোলার জন্য ন্যূনতম 30 জন শিক্ষার্থী থাকতে হবে। 2025 সালের নীতিমালা অনুযায়ী মফস্বলে মানবিক ও ব্যবসা শিক্ষা খোলার ন্যূনতম 30 জন শিক্ষার্থী শর্ত রাখা হয়েছে। ব্যাখ্যা। এমপিও নীতিমালা 2025 প্রণয়নে অর্থ মন্ত্রণালয় কোন বিষয়ের উপর কঠোরতা আরোপ করেছে? এটা হলো অতিরিক্ত জনবল সৃষ্টি না করা। অতিরিক্ত জনবল সৃষ্টি না করা। এমপিভুক্তির জন্য প্রতিষ্ঠানের জমির মালিকানা কার নামে হতে হবে? শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব নামে হতে হবে। ভাড়া বাড়িতে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি এমপিভুক্ত হতে পারবে? উত্তর না, কখনোই এটা হতে পারবে না। একাডেমিক স্বীকৃতির নবায়ন না থাকলে প্রতিষ্ঠানে এমপিওর উপর কী প্রভাব পড়বে? এমপিও স্থগিত বা বাতিল হতে পারে। অর্থাৎ একাডেমিক স্বীকৃতি নবায়ন না থাকলে প্রতিষ্ঠানের এমপিও কপি বাতিল হতে পারে। এমপিওভুক্ত কোনো শিক্ষক রাজনৈতিক নির্বাচনে অংশ নিতে চাইলে নীতিমালার অবস্থান কি? তাকে পদত্যাগ বা অব্যাহতি নিতে হবে। এনটিআরসিএ কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত? 2005 সালের 1 নং আইনের দ্বারা এনটিআরসিএ পরিচালিত। এমপিও নীতিমালা 2025 অনুযায়ী সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে বছরের সক্রিয় অভিজ্ঞতা প্রয়োজন হলো কত? 10 বছর। 10 বছরের অভিজ্ঞতা। এখানে আছে একটা, মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রভাষক হিসেবে ন্যূনতম কত বছর অভিজ্ঞতা থাকতে হবে? ন্যূনতম 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তিনি অধ্যক্ষ পদের জন্য যোগ্য হবেন। এমপিভুক্তির জন্য একটি ডিগ্রি কলেজে মফস্বল ন্যূনতম কতজন শিক্ষার্থী থাকা আবশ্যক? 270 জন। তাহলে মফস্বল এলাকায় ডিগ্রি অন্তর্ভুক্ত কমপক্ষে 270 জন স্টুডেন্ট থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হলে কার পূর্বানুমতি প্রয়োজন? সংশ্লিষ্ট বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মূল বেতনের কত শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ফান্ড? এটা হলো 5%। কোনো শিক্ষক সাময়িক বরখাস্ত থাকলে তিনি জীবন ধারণ ভাতা হিসেবে মূল বেতনের কত অংশ পাবেন? 50%। অর্থাৎ কোনো শিক্ষক যদি সাময়িক বরখাস্ত থাকেন, তাকে বিধি অনুযায়ী তাকে মূল বেতনের 50% দেওয়া হবে, সাথে চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা পাবেন। মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পদের বর্তমান পরিবর্তিত নাম। এই লাইব্রেরিয়ান পদটি
আগে ছিল 16তম গ্রেডের, যেটা এখন করা হয়েছে সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান। এটা হলো সহকারী শিক্ষক ও গ্রন্থাগার। নীতিমালার কত নম্বর ধারায় শিক্ষক বদলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে? ধারা 12.4। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নীতিমালার কত নম্বর ধারায় শিক্ষক বদলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে? ধারা 12.4। একজন প্রভাষক কত বছর পর সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন? উত্তর হবে 8 বছর পরে আবেদন করতে পারবেন। এনটিআরসিএ এর মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকদের কত দিনের মধ্যে যোগদান করতে হয়? 30 দিনের মাধ্যমে যোগদান করতে হয়। একাডেমিক এমপিওভুক্তির জন্য এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হতে হলে কোনটি প্রয়োজন? একাডেমিক স্বীকৃতি ও জনবল কাঠামোর শর্ত পূরণ। প্রতিষ্ঠানের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে নতুন কমিটি গঠন করতে হয়? উত্তর 90 দিন। প্রতিষ্ঠানের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার পূর্বে কমপক্ষে 90 দিন পূর্বে নতুন কমিটি গঠন করতে হয়। এমপিভুক্ত শিক্ষকদের অবসর সুবিধার জন্য বেতন থেকে কত শতাংশ কর্তন করা হয়? অবসর সুবিধার জন্য 6% কর্তন করা হয়। টোটাল 6% এবং কলন টেস্টের জন্য টোটাল 4%, টোটাল হলো 10% কর্তন করা হয়। প্যাটার্ন বহির্ভূত পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কি এমপিও পাবেন? না, পাবেন না। অর্থাৎ জনবল কাঠামোর নির্ধারিত পদের বাইরে কাউকে নিয়োগ দিলে সরকার তার বেতনের দায়ভার গ্রহণ করে না। মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ পদের বেতন গ্রেড কত? গ্রেড 5। মাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ পদের বেতন গ্রেড হলো 5। প্রতিষ্ঠানের EIN নাম্বার প্রদান করে কোন সংস্থা? ব্যানবেস হলো বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান ব্যুরো। প্রতিটি প্রতিষ্ঠানকে একটি অনন্য নম্বর প্রদান করে, তাহলে EIN নাম্বার প্রদান করে ব্যানবেস হলো কি বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো হলো ব্যানবেস। এমপি নীতিমালা 2025 অনুযায়ী অনার্স কলেজের ক্ষেত্রে জনবল কাঠামো কেমন হবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পৃথক কাঠামো। এটা হলো কি নীতিমালা অনুযায়ী অনার্স কলেজের, অর্থাৎ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পৃথক কাঠামো হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শক পদের শিক্ষাগত যোগ্যতা কি? প্রদর্শক পদের শিক্ষাগত যোগ্যতা হলো 2য় শ্রেণীর স্নাতক সম্মান। এই সম্মানটা হলো অনার্স। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড কত? মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বেতন গ্রেড হলো 7ম। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মাধ্যমিক বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষক পদে ভাইবা দিবেন অথবা সহকারী প্রধান শিক্ষক পদে ভাইবা দিবেন, খুবই গুরুত্বপূর্ণ। সহকারী প্রধান শিক্ষকের বেতন গ্রেড হলো 8ম এবং প্রধান শিক্ষকের বেতন গ্রেড হলো 7ম। এই ছিল মূলত নীতিমালা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী যেই আরও কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা প্রশ্ন আছে সেগুলো আমি আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব।